আপনি প্রেসিডেন্টকে নিয়ে প্রশ্ন করতে আমি প্রেসিডেন্টকে নিয়ে আমি আজকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার বেরিয়েছে, আমি সেই সাক্ষাৎকারে একটু অংশ উল্লেখ করতে চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে তাকে অবহিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা হলেও এক্ষেত্রে তা মানা হয়নি। ডক্টর ইউনূস কখনো সংবিধান মেনেছেন? উনি করের আইন মেনেছেন। উনি যে বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সংক্রান্ত যে আইন আছেন সেটাও তো মানেন নাই। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক একটি আদেশ দ্বারা স্থাপিত সংগঠন। এই আর্থিক প্রতিষ্ঠানটি একটা নির্দিষ্ট আদেশে তৈরি হয়েছে, এটার সঙ্গে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কোনো মিল নাই। তাহলে সেই আদেশের বলে এই প্রতিষ্ঠানটি কোনোদিনই ক্ষুদ্র ঋণদাতা ওই যে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল না, কোনোদিন তারা সেটা চায়ও নাই। উনি ক্ষমতায় বসে এটাকে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান বানিয়ে মাইক্রো ক্রেডিট আইনে যে কর সুবিধা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছেন তার প্রতিষ্ঠানকে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন? উনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। উনি কোন আইনকে তোয়াক্কা করেন না, উনি নিজের ইচ্ছা মতো চালিয়েছেন। চুক্তি করবেন উনি জনগণকে জানান নাই, অথচ উনি সবাইকে বলেছেন জনগণকে আস্থায় নিয়ে, জনগণের অভিপ্রায় দিয়েই তারা নাকি ওখানে বসেছেন। জনগণের অভিপ্রায় দিয়ে আপনারা ওখানে বসতে পারলেন? জনগণ কোথায় বলেছিল যে তারা চুক্তি সম্পর্কে জানতে চায় না? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে জনগণ কোথায় তাকে রাইটস দিয়েছিল? এটাও জনগণের অভিপ্রায় ছিল নন ডিসক্লোজার থাকবে, উনি কাউকে জানাবেন না, এমনকি রাষ্ট্রপতিকেও জানাবেন না। এমনকি যে রাজনৈতিক দলগুলি আছে যারা 2 দিন পরে ক্ষমতায় যাবে তাদেরকে সুযোগ না দিয়ে উনি এটা সই করে আসলেন, যে চুক্তির শুল্ককে ওই দেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে। আর উনি এখানে কারো কাছ থেকে কোনো মতামত না নিয়ে উনি এমন লোকের আগে সেটা সই করেছেন। আমি এই চুক্তির বিপক্ষেও না, এই চুক্তির মধ্যে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু থাকতে পারে, বাট দ্য প্রসেস ওয়াজ নট রাইট। আপনি কাউকে জোর করে ধরে নিয়ে গিয়ে খাতনা করে দিতে পারেন না, খাতনা যতই স্বাস্থ্যের জন্য ভালো হোক না কেন। ঠিক সেই রকম আপনি জোর করে এই চুক্তিটা করতে পারেন না, চুক্তি যতই ভালো হয়ে থাকুক না কেন। এইবার আসেন, উনি প্রেসিডেন্টের ছবি যখন নামানো হয় উনি কিচ্ছু বলেন না, বরং এটাকে আশকারা দিয়েছেন। প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট আছেন তার ছবি আপনি নামাবেন কেন? ওই ছবি নিয়ে যদি কেউ মব করে আপনি তাকে ঢুকাবেন জেলখানায়, সেটা করেন নাই তো। বিভিন্ন জায়গাতে মব এমন অশ্লীল আচরণ করেছে, এমন গালিগালাজ করেছে, এমন আচরণ করেছে, এগুলি নিয়ে তিনি সম্পূর্ণ অন্ধের মতো অন্যদিকে তাকিয়েছিলেন। ছবি সবার আছে, জুতা অনেকের আছে, কার জুতা কখন কার ছবির উপর পড়বে উনি কোনোদিন চিন্তা করেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি পদত্যাগ করেছেন শুনলাম। এই ভিসি ওখানে বসে থাকা অবস্থা আমাদের মতো অনেকের ছবি ঝুলিয়ে একদল লোক সেখানে জুতাপিটা করেছে। এই জুতাপিটার সংস্কৃতি উনি চালু করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে? ওনার প্রক্টোরিয়াল টিম তখন কোথায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কাজ করার অধিকার কি প্রক্টোরিয়াল টিম দিয়েছিল ওই লোকগুলিকে? যারা করেছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সকলেই ছাত্র ছিল। ওনারা টিএসসি কে ছাত্রদের জন্য নির্দিষ্ট করতে চেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড চালু করে সে আইডির প্রবর্তন করতে চেয়েছেন। একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ কাউকে জুতা পিটা করতে চাইলে সেটাকে অ্যালাউ করে দিয়েছেন। এই ভিসি হওয়ার উপযুক্ত যে অন্যের সম্মানকে মর্যাদা করতে পারে না, সেই ভিসিকে আমার সম্মান করতে হবে? আজকে যদি তার ছবি কোথাও যদি কেউ ঝুলিয়ে জুতা পিটা করে, আপনি জানেন আমি সেখানে যাব, আমি বাধা দিব। এইখানে আমার সঙ্গে উচ্চশিক্ষিত ভিসির তফাৎ। আমারও তো শিক্ষা নাই, আমি পিএইচডি না, ডক্টরেট না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমি হইতে পারি নাই। কিন্তু আমি জানি যে একজন ভিসিকে এইভাবে জুতা পিটা করা যায় না একটা ছবি ঝুলিয়ে। এইটুক শিক্ষা আমি পেয়েছি, এই শিক্ষা আমাকে এই সমাজ দিয়েছে, এই সংস্কৃতি দিয়েছে। আমার জীবনে অনেক অন্যায় অনেক কিছু থাকতে পারে, কিন্তু অন্যের সম্মান রক্ষা করার জন্য আমি ঠিক এখনো পর্যন্ত যেতে পারি। সেই জায়গাতে ভিসি তো যেতে পারে নাই। এত লেখাপড়া দিয়ে কি হবে? এত লেখাপড়ার মূল্য কি যে অন্য একজন শিক্ষিত লোকের মর্যাদাকে রক্ষা করতে পারে না? এত নোবেল দিয়ে কি হবে যে নোবেল আরেকজন লোকের সম্মানকে রক্ষা করতে জানে না? এই সম্মান রক্ষা করার জন্য কি আমরা নৈতিকভাবে দায়ী? আমরা নৈতিকভাবে বাধ্য না। কিন্তু তারপরও আমরা এটা করি। কেন করি জানেন? অন্তত 10 দিনের জন্য হলে উনি আমার চেয়ে বয়সে বড়। ওই বয়সে বড়কে সম্মান করাকেও এই সমাজ থেকে অন্তর্হিত করা হয়েছে। সবকিছু জায়েজ। আপনার বয়স কম, সেজন্য আপনি যা খুশি তাই করতে পারবেন। শুধু যে প্রেসিডেন্টকে এই কাজ করা হয়েছে তাই কি? ওনার বাণী দিতে দেয় নাই। এবং প্রেসিডেন্ট যে এই কথাগুলি সংবাদপত্রে এখন বলতে পারছেন, এটাও তো বলতে পারেন নাই। তাহলে বাক স্বাধীনতা কে দিল? তারেক রহমান দিল, ডক্টর ইউনূস দেয় নাই। কারণ যে দেশে প্রেসিডেন্টের বাক স্বাধীনতা রহিত করা হয়েছিল বলে প্রেসিডেন্ট বলছেন,
সেই দেশে ডক্টর ইউনূস দাবি করলেই হবে উনি মানুষকে কথা বলতে দিয়েছিলেন? দেন নাই, উনি নিজে কথা বলতে চেয়েছেন এবং ওনার লোকজন শুধু কথা বলেছে এবং আমাদের মতো কিছু লোক বেয়ারা প্রকৃতির, আমরা কথা বলে ফেলেছি কোনো কারণে। জি তুষার ভাই, আমরা আপনার বক্তব্য উনি উনি শুনছিলাম। উনি এত কথা বলেছেন। উনি যখন তথ্য বিষয়ের উপদেষ্টা ছিলেন, উনি বলেছিলেন যে স্বায়ত্তশাসন দিতে হবে, বিটিভি এগুলোকে সব স্বায়ত্তশাসিত করতে হবে। উনি ওনার বিভিন্ন লেখার মধ্যে লিখেছেন গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম দখল হয় নাই ওনার সময়? গণমাধ্যম দখল করা উনি বন্ধ করতে পেরেছিলেন? সাংবাদিকদের চাকরি চলে যাওয়া বিনা কারণে বন্ধ করতে পেরেছিলেন? উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরি চলে গেছে, উনি একটাবার বলেছেন সেই উপদেষ্টাকে যে এই কাজটা করা ঠিক হয় নাই। এবং শুধু কি তাই, আজকে যখন ওনার সময় কারারুদ্ধ করা হয়েছে সাংবাদিকদেরকে, ভুয়া মামলা দেওয়া হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, সেগুলো উনি বন্ধ করেছেন। উনি বেতার টিভিকে কেউ স্বায়ত্তশাসন দিতে পারে না। উনি না এসেছিলেন বাংলাদেশকে একবারে সংস্কার করে শেষ করে দিয়ে যাবেন? বেতার টিভির স্বায়ত্তশাসন নিশ্চিত করতে পেরেছেন? বেতার টিভির দলীয়করণ বন্ধ করতে পেরেছেন? দলীয় ভাবাপন্ন ব্যক্তিকে ডিজি বানানো বন্ধ করতে পেরেছেন? বাংলাদেশ টিভিকে, অনেক প্রশ্ন বাংলাদেশ আসলে- টেলিভিশন, জনগণের টেলিভিশনকে দলের সম্পত্তি বানানোকে বন্ধ করতে পেরেছেন? বন্ধ করতে পারতেন, উনি করেন নাই। কারণ এইটাই ওনাদের নীতি ছিল। মুখে এক কথা, মনে আরেক কথা। আজকে যখন হাসনাত পাটোয়ারিকে প্রশ্ন করে, পাটোয়ারি হাসনাতকে প্রশ্ন করে, তাদের দলে মিটিং নাই, ফেসবুকে প্রশ্ন করে কেন? মিটিং করে জিজ্ঞেস করতে পারে না? একজন আরেকজনকে প্রশ্ন করতে গেলে ফেসবুকে এসে প্রশ্ন করতে হয়? কারণ একজন এমপি হয়েছে, আরেকজন এমপি ফেল করেছে। এবং শুধু এমপি হওয়ার কারণে, শুধু এমপি হতে চায় বলে তারা তাদের দলটাকে এমন একটি দলের সঙ্গে গিয়ে ঐক্য করিয়েছেন যে দলের সঙ্গে তাদের আদর্শের কোনো মিল নাই। তারা নিজেরাই বলে আমরা আদর্শের ঐক্য করি না, আমরা ভোটের ঐক্য করেছি। ভোটের ঐক্য করে এখন দেখেন নেতারা অনেকে পাশ করে নাই। বলে এক নেতা আরেক নেতাকে প্রশ্ন করে কিরে খোলে কেন, কেন কিরে খোলে কেন, এটা বলার জন্য কি আপনাকে হাসনাতকে জিজ্ঞেস করতে হবে? আপনারা করেন কি? আপনাদের দল নাই এখন? আপনাদের লোকজন নাই এখন? নাকি ক্ষমতায় গেলে শুধু পারেন? নিজের পছন্দের প্রধান উপদেষ্টা থাকলে তারপরে পারেন, না হলে পারেন না। তার মানে আপনারা ওই প্রধান উপদেষ্টার আশকারা নিয়ে এগুলো করেছিলেন? কই কোনোদিন তো বলে নাই যে একটা বয়স্ক লোক সারা জীবন আমাদেরকে এসে বিতর্ক শিখিয়েছে, তাকে অপমান করছেন? কোনোদিন তো বলে নাই যার সিনেমা আমরা দেখি শাকিব খান, তাকে অবমাননা করছে? কোনোদিন তো বলে নাই। কোনোদিন তো ওই জুতার বিরুদ্ধে একটা কথা বলে নাই। স্নেহ আশা করে কিন্তু সম্মান দিতে প্রস্তুত না। জি স্নেহ করার জন্য তুষার আমরা কি ভাই- চুক্তি করেছি? তুষার ভাই, আমরা এই প্রশ্নের উত্তরগুলো হুমায়রা নূরের কাছে যে দেশে জানতে প্রেসিডেন্ট চাই, সম্মান অনেকগুলো- পায় না সেই দেশে আর কে সম্মান পাবে? বরং আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে প্রেসিডেন্ট তাকে সাক্ষাৎকার দিতে পেরেছেন। জি অনেকগুলো প্রশ্ন তুষার ভাই রেখেছেন, একটু আবেগ ক্ষুব্ধই খুবই আমি প্রকাশ ক্ষুব্ধ করেছেন। না, আমি ক্ষুব্ধ না। এই কথাটা আমি জোরে বলেছি, কারণ কিছু কিছু কথা জোরে বলতে হয়। আমরা যখন বিতর্ক করি আমরা লোকজনকে বলি ইউ হ্যাভ টু মডুলেট ইউর ভয়েস। হোয়েন ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইউ হ্যাভ টু স্পিক। হোয়েন ইউ সে দ্যাট আই হ্যাভ এ ড্রিম ইউ হ্যাভ টু সে ইট লাউডলি দ্যাট আই হ্যাভ এ ড্রিম। অফকোর্স